আজকের টপিক হলো ঘাস ফড়িং এর সংবেদী অঙ্গ, সেন্সরি অর্গান অফ দ্য গ্রাস হপার। তো ঘাস ফড়িং এর সংবেদী অঙ্গ, তো কী কী সংবেদী অঙ্গ আছে আমরা কিন্তু অলরেডি এগুলো পড়ে আসছি, বিভিন্ন টপিকগুলো পড়লাম, পার্টগুলো পড়লাম, দেখলাম এগুলো বিভিন্ন ধরনের সংবেদন বা এগুলো ইন্দ্রিয়ের মতো কাজ করে, তাই না? পড়ে আসছি না, ওইগুলো এখন সমষ্টিকভাবে আমরা পড়বো আর কি। কে বলছে যেসব গ্রাহক অঙ্গের মাধ্যমে পরিবেশ থেকে প্রাণী দেহে আগত বিশেষ উদ্দীপনা, স্পর্শ, ঘ্রাণ, স্বাদ, শব্দ, চাপ, তাপ, আলো তীব্রতা ইত্যাদি গৃহীত হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরিত হয় এবং উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে তাকে সংবেদী অঙ্গ বা জ্ঞানেন্দ্রিয় বলে। তো এই যে এই কথাগুলো বললাম যে স্পর্শ, ঘ্রাণ, স্বাদ, শব্দ, এগুলো কিন্তু নিয়ে পড়ছি এর আগেও, না? কী কী দ্বারা কী গ্রহণ করে। তো ঘাস ফড়িংয়ের নিচে বর্ণিত সংবেদী অঙ্গ দেখা যায় কী কী। প্রথম বলছে হলো স্পর্শেন্দ্রিয়, যে আমরা যে ইন্দ্রিয়ের মাধ্যমে স্পর্শ নিয়ে থাকি আর কি, যেমন আমাদের ত্বক আছে বা ত্বক দিয়ে আমরা সেন্সেশন নিয়ে থাকি। এখানে দেখো ঘাস ফড়িংয়ের দেহের বিভিন্ন অঙ্গে অবস্থিত ছোট ছোট রোম, কি বলতো, রোম, ব্রিসল স্পর্শেন্দ্রিয় হিসাবে কাজ করে। রোম থাকে, রোমগুলো কি শুঙ্গ, পালম, সার্কি, অ্যানাল সার্কি, বুঝে পড়ছে না? পায়ের দূরবর্তী খণ্ডাংশে শুঙ্গ কি? শুঙ্গ ওরকম এই যে অ্যান্টেনার যেখানে থাকে আর কি, শুঙ্গ, রোম, শুঙ্গ, ওগুলো শুঙ্গ, পাল বিদ্যমান থাকে। এই স্পর্শের মাধ্যমে কি অনুভূতি গৃহীত হয়ে থাকে। তারপর হলো কি ঘ্রাণেন্দ্রিয়। আমরা জানি যে কিসের মধ্যে ঘ্রাণ নেয়। ঘাস ফড়িংয়ের মাথার সাথে দুটি শুঙ্গ বা অ্যান্টেনা কি আছে, দুইটা অ্যান্টেনা আছে। এই শুঙ্গ দুটিতে বিদ্যমান রোম বস্তুর গন্ধ এবং সৌরভ সংগ্রহকারী হিসাবে কাজ করে। এগুলো তো বেশি না, এখন পড়লে বুঝতে পারবো। স্বাদেন্দ্রিয়, তাহলে আমরা জানি ওই যে ল্যাবিয়াম, ল্যাব্রাম, ম্যাক্সিলারি পাম, এগুলোর মধ্যে থাকে। তো ঘাস ফড়িংয়ের খুব সহজেই খাদ্যবস্তু স্বাদ নিতে পারে, এদের স্বাদ গ্রহণ ক্ষমতা বেশ প্রখর। স্বাদেন্দ্রীয় অঙ্গ হিসাব মুখভাঙ্গে কৃপদন্ত কি মুখভাঙ্গে থাকে, ম্যাক্সিলারি পাম, তারপর কি ল্যাবিয়ামে অবস্থিত রোমের মাধ্যমে এরা খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করে থাকে। দর্শনেন্দ্রিয়, আমরা জানি কি পুঞ্জাঙ্কি আছে, ওসিলি এবং পুঞ্জাঙ্কি উভয় উপস্থিত থাকে এবং ওসিলের মাধ্যমে আলো তীব্রতা অনুধাবন করতে পারে, আর পুঞ্জাঙ্কি কি করে দেখতে সহায়তা করে। শ্রবণেন্দ্রিয় বলতে কি বোঝায়, কান, যেটা এদের আমরা পড়তাম টিম্পেনাম থাকে না, টিম্পেনিক পর্দা থাকে। ঘাস ফড়িংয়ের প্রথম উদ্ধারী খণ্ড কোথায়, প্রথম উদ্ধারী খণ্ডকের প্রতি পাশে একটি করে ডিম্বাকার টিম্পেনিক পর্দা থাকে, যেটা কি শ্রবণ থলি হিসাবে বা টিম্পেনামকে থলি হিসাবে কাজ করে বা টিম্পেনামকে ঢেকে রাখে, যেটা ওই যে একটা পর্দা শ্রবণ থলি পর্দাটা আর কি, যে টিম্পেনিক পর্দা ঢেকে রাখে আর কি শ্রবণ থলিকে, এটা বলছে আর কি। তাপেন্দ্রিয়, তাপ তাহলে কিসের মাধ্যমে শোষণ করা হয়, পায়ের প্রথম তিনটি টার্সাসের গোড়ায় বিদ্যমান প্লান্টুলি প্যাড, এটা পড়ছিলাম তখন যখন এটা পড়ছিলাম পায়ে, হ্যাঁ, এবং অ্যান্টেনার কিছু রোম ঘাস ফড়িংয়ের তাপ সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে। এগুলো খালি শুধু পড়বা কোনটা কি হিসেবে কাজ করে। তারপর এখানে বলছে যে ঘাস ফড়িংয়ে দর্শনেন্দ্রিয় ছাড়া উপরোক্ত সকল সংবেদী অঙ্গই ত্বকের এপিডার্মিসে উচিত। তাহলে কি বলছে বলো তো, দর্শনেন্দ্রিয় ছাড়া সবগুলোই কোথা থেকে আসে বলো তো, বহিঃত্বক থেকে আসে, ঠিক আছে। এপিডার্মিসের কতগুলো রূপান্তরিত কোষ দিয়ে গঠিত হয় এগুলো আর কি। কোষগুলোকে এই যে এই সবগুলো কোষগুলো একত্রে কি বলা হয়, সেন্সিলি বলা হয়। আগে এটা ছিল না, সেন্সিলি বলা হয় তাকে। ওকে, প্রতিটি সেন্সিলিতে একটি সংবিধি কোষ এবং একটি ট্রাইকোজেন কোষ এবং কয়েকটি টর্মোজেন কোষ থাকে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, কী কী ধরনের কোষ থাকে নামগুলো মনে রাখবো। স্পর্শ, গন্ধ, স্বাদ সংবেদী অঙ্গে সেন্সিলা বা সিলসিলা বলতে ভালো লাগে আর কি, যাই হোক সেন্সিলা এককভাবে থাকে, কিন্তু তাপ ও শব্দ সংবেদী অঙ্গে সিলসিলি গুচ্ছাকারে থাকে। তো সিলসিলিগুলো কোথায় থাকে, এই যে গুচ্ছাকারও থাকতে পারে অথবা এককভাবে থাকতে পারে। কোথায় এককভাবে থাকবে, কোথায় গুচ্ছাকার থাকে দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবা। এগুলো অত কিছু বোঝানোর কিছু না, এখানে পরীক্ষায় আসবে না, ঠিক আছে। তো এই যে আমাদের এখন চোখ যেটা আছে, এখান থেকে আমাদের সৃজনশীল আসে, বুঝছো। এই টপিকটা মানে যে আমাদের যেগুলো দেখলাম আমরা বিভিন্ন তন্ত্র দেখলাম না, তন্ত্র এখানে এটা তন্ত্র, এখানে মেনলি এমসিকিউ আসতে পারে না আসতে পারে, অতটাই আসে না আর কি, লেস ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকেও আসতে পারে, আসে এমসিকিউ আসে, আবার সৃজনশীলও আসে। তো দেখো ঘাস ফড়িংয়ের পুঞ্জাঙ্কি তার মানে কি, চোখ ছিল, গঠন এবং দর্শন কৌশল কিভাবে দেখে এটা আমরা দেখবো। ওকে, তো এখানে দেখো ঘাস ফড়িংয়ের মাথার পৃষ্ঠভাগের উভয় পাশে
বড় বিন্দুহীন, বিন্দু মানে কি বোটাহীন, বোটাহীন বৃত্তাকার উত্তল কালো অংশ কি বলা হয়? বৃক্কাকার। কি বলা হয়? পুঞ্জাক্ষী বলা হয় তাকে। ওকে, এই যে বৃক্ষের মতো না, সিম বেসের মতো না, দেখো না এই যে এরকম বৃক্ষ না, বৃক্ষে যেভাবে ইউরেটা বেরিয়ে আসে, তাই না? এটা হলো বৃক্কাকার। ওকে, পুঞ্জাক্ষী বলে। প্রত্যেক পুঞ্জাক্ষীতে প্রায় কত বলতো? 2000 প্রজাতিভেদে ভিন্ন হতে পারে। সরভুজাকার ওমাটিডিয়া থাকে। তাহলে এই যে পুঞ্জাক্ষীর এক ওমাটিডিয়া, প্রতিটা চোখে পুঞ্জাক্ষীতে কয়টা থাকতে পারে? প্রায় 2000। কার? ঘাসফড়িংয়ের মধ্যে অ্যারাউন্ড 2000। তবে প্রজাতিভেদে ভিন্ন হতে পারে। তাহলে শুধু আমাদের মনে রাখতে হবে 2000 মতো থাকে। তাহলে যদি তোমাকে বলা হয় যে একটি ঘাসফড়িংয়ে মোটামুটি কতটি ওমাটিডিয়া থাকে? 4000 থাকে কিন্তু, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ওকে, তো এই যে এখানে দেখতেছি আমরা অসংখ্য এই যেগুলা কি বলতো এক একটা ওমাটিডিয়া, ঠিক আছে, প্রায় 2000-এর মতো থাকে নিয়ে গঠিত, ঠিক আছে। তাহলে এই যে এক একটা করে ওমাটিডিয়া আছে এখানে, ওমাটিডিয়াগুলোর এই যে এক একটা প্রত্যেকটি একটা কোনো তার বেরিয়ে আসে মনে করো, কেবল তারগুলো একত্রে যুক্ত হয় মনে করো, এটা কি একটা অপটিক স্নায়ু গঠন করে আর কি, মানে স্নায়ুগুলো মিলিত হয়ে কি তৈরি করে? অপটিক স্নায়ু। ওকে, আমরা একদম বিস্তারিত দেখবো প্রতিটা অংশের। তো এখানে আমরা দেখি আগে চিত্রটা দেখি আমরা আসলে কিভাবে গঠিত, এটা আরো আসলে কিভাবে গঠিত হয় আর কি। দেখো এই যে এখানে একটা ফিগার দেওয়া আছে, ফিগারটা কার বলতো? ওমাটিডিয়া, অর্থাৎ পুঞ্জাক্ষীর একটা দিয়ে একক। এখানে দেখো আমাদের চোখকে বিবেচনা করে একটা ফিগার আনা খুবই জরুরি ছিল। ফিগার অ্যাড করলে ভালো হতো, কিন্তু আসলে খেয়াল নেই। যাই হোক, সমস্যা নাই। তো আমাদের চোখ তো পড়ছো নাকি? চোখ সম্পর্কে ধারণা আছে তো? আমাদের চোখের সব থেকে বাহিরের অংশটা কি ছিল বলতো? কর্নিয়া। স্কেলার ছিল, ওগুলো বাদ দিলাম, দরকার নেই। স্কেলার ছিল, তারপরে কি ছিল? আমাদের স্কেলারের পিছনে যেটা ছিল সেটা কি ছিল বলতো? কালো কৃষ্ণমণ্ডল। না, তার কর্নিয়া ছিল। কর্নিয়া, স্কেলেরা, কর্নিয়া। দেন পিছনের দিকে একটা অংশ ছিল, সেটা কি বলতো? আমাদের রেটিনা। কর্নিয়া ছিল। এই কর্নিয়ার মাঝে থাকবে লেন্স। হ্যাঁ, কর্নিয়া ছিল আমাদের। দেখো আমি একটু লিখি। তা আমাদের বাইরে মনে করো একটা কি ছিল বলতো? কর্নিয়া ছিল। ওকে, কর্নিয়ার পরে কি ছিল বলতো? আমরা দেখছিলাম কর্নিয়ার পরে আমরা পড়ছিলাম কি পড়ছিলাম বলতো? অ্যাকুয়াস হিউমার পড়ছিলাম না? অ্যাকুয়াস হিউমার পড়ছিলাম। এখানে কিছু তলপথ থাকে। ওকে, কর্নিয়া। তারপর আমরা এখানে কি পড়ছিলাম বলতো? আইরিশ পড়ছিলাম না? আইরিশ যেন কি বলতো? এটা পর্দা না, এটা হলো পেশি সমন্বয়ে গঠিত আর কি। এটা হলো সার্কুলার মাসেলস এবং রেডিয়াল মাসেল পড়ছিলাম, তাই না? এরকম গঠিত, এরকম কি পেশি দ্বারা গঠিত থাকে, তাই না? হ্যাঁ, এর চারপাশে এইভাবে বৃত্তাকার পেশি থাকে এবং সার্কুলার। বৃত্তাকার মানে এইভাবে, এই বিষয়টা এরকম কিছু এইভাবে গোলাকার পেশি থাকে। এগুলো কাছে এখন করবো না। হ্যাঁ, এটা কিছু গোলাকার পেশি থাকবে, আর কি থাকবে? এই যে লম্বা, অর্থাৎ কিছু সার্কুলার আর কিছু রেডিয়াল, বুঝছো? দুই ধরনের পেশি থাকবে। আর এই যে মাঝের মধ্যে কি হলো? একটা ফাঁকা জায়গা হলো না? এই ফাঁকা জায়গা কি বলা হয়? পিউপিল। কি বলা হয়? পিউপিল। এটা কিন্তু মানুষের চোখে ছিল এরকম না। তাহলে প্রথমেই ছিল আমাদের কর্নিয়া পেলাম, তার ফাঁকা জায়গা ছিল একটু, এই ফাঁকার মধ্যে অ্যাকুয়াস হিউমার থাকে। দেন আইরিশের মাঝে একটু ফাঁকা জায়গা থাকে বলে আমরা পিউপিল। আর এখানে কিছু আমাদের মাসেল লেগে থাকে, এটা আইরিশটাকে ধরে রাখে, ঠিক আছে, লিগামেন্ট। তারপর পিছে কি ছিল একটা বলতো? এখানে একটা লেন্স ছিল। কি ছিল? লেন্সের মধ্যে কি হয়? আলো প্রতিসরিত হয়, আলো যায়। তারপরে এখানে কি ছিল? ক্যাভিটি ছিল, পরে একটা ক্যাভিটি ছিল। আর পিছনে কি ছিল? এই যে এটা রেটিনা। এখানে কি ছিল? রেটিনা। হ্যাঁ, রেটিনার এখান থেকে কি বেরিয়েছিল বলতো? অপটিক স্নায়ু। এরকম একটা কাঠামো না বলতো? এরকম একটা কাঠামো ছিল আর কি চোখে। ওকে, তাহলে এখানে এই যে লেন্স থেকে পরবর্তী যে জায়গাটুকু, এইগুলোতে কি ছিল বলতো? হ্যাঁ, ভিট্রিয়াস হিউমার ছিল। ওকে, তাহলে এখানে তাহলে বুঝলাম আমাদের চোখের কাঠামোটা কেমন ছিল আর কি। তো এই যে এটা ঘাসফড়িংয়ের প্রতিটা একক যেটা আমাদের ওমাটিডিয়া, এদের গঠন কাঠামোটা কেমন? এটা একটু অন্যরকম সিস্টেম। বাইরে সবার কি বলতো? এখানে কর্নিয়া আছে। ওকে, তারপরে দেখো কর্নিয়ার পরে এখানে একটা কি আছে বলতো? এই যে মাঝে একটা এরকম একটা, দেখো মাঝে একটা কি দেওয়া আছে বলতো? কোন আকৃতি, ত্রিভুজ আকৃতি না? ত্রিভুজ আকৃতি, ত্রিভুজের তিনটা কোণা থাকে, এই জন্য আমরা একটা কোণ বলতে পারি। এটা একটা কোণ, এটা একটা কোণ। তো এর নাম দিতে পারি কি বলতো? কোণ। তো কি কোণ? ক্রিস্টালাইন কোণ। ক্রিস্টাল বলি না, যে ক্রিস্টাল বলি না, কাঠামো, ক্যালাস।
ওই ক্লাসের মতো অনেকটা গঠন কাঠামো তৈরি হতো। ক্রিস্টালাইন মাইসেলি বস্তু। হ্যাঁ, ক্রিস্টালাইন মাইসেল। তাহলে কি বলতো, এটা কি বলতো, তাহলে ক্রিস্টালাইন কোন বলবো, কি বলবো? তাহলে এখান থেকে ডাইরেক্ট ক্রিস্টালাইন কোন। এখন দেখো ক্রিস্টালাইন কোন এর চারপাশে একটা কোষ আছে, চারপাশে কোষ আছে, ঘিরে আছে, এটাকে বলে কি? কর্নিয়াজেন কোন। তাহলে কোনগুলাকে ঢেকে রাখে, মনে রাখবো এই যে কোন, এটা না ক্রিস্টালাইন কোন, কোনকে যে ঘিরে রাখবে তাকে বলবো কর্নিয়াজেন কোন, কর্নিয়াজেন কোন। তাহলে মনে রাখার জন্য আমরা বলতেছি, তাহলে ক্রিস্টালাইন কোন, তাহলে আমাদের কর্নিয়ার পরে আসলো কোন, কি কোন? ক্রিস্টালাইন কোন। কোনকে ঘিরে রাখলো হলো কর্নিয়াজেন কোষ। কে কোষ? শব্দগুলো একটু কঠিন, বুঝতে পারতে হবে, আমি ধরবো। কর্নিয়াজেন কোষ, মনোযোগ দাও। তাহলে কি প্রথম কি হলো? কর্নিয়া। প্রথম হলো কর্নিয়া, কর্নিয়ার নিচে হলো কি? কোন। কর্নিয়ার নিচে কতে কর্নিয়া, কর্নিয়ার নিচে হলো কোন। কি কোন? ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোনকে ঘিরে রাখবে কি? এক ধরনের কোষ। কোষ কি? কর্নিয়াজেন কোষ। কেন কর্নিয়াজেন? এই যে উপরে ছিল কর্নিয়া, কর্নিয়ার নিচে কি বলতো? কর্নিয়াজেন কোষ। মানে কর্নিয়াজেন কোষ থেকে আবার কি? কর্নিয়া তৈরি হয়। কর্নিয়াজেন কোষ থেকে কর্নিয়া তৈরি হয়। আবার ক্রিস্টালাইন কোনকে আবার ঢেকেও রাখে। ক্রিস্টালাইন কোনকে ঢেকেও রাখে। সুন্দর হলো না? তাহলে কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, তারপর নিচে হলো কি? ক্রিস্টালাইন কোন। মাঝে আছে এই দুটার মাঝে কর্নিয়াজেন কোষ। এটা আমাদের কোনকে ঢেকে রাখে এবং কর্নিয়া তৈরি করে। ওকে, এইটুকু আমাদের বুঝতে হয়ে গেল। ওকে, এখন দেখো আরেকটা দেখো, এই যে ক্রিস্টালাইন কি কোন শিখলাম, এখন দেব ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন কোন শিখলাম, এখন ক্রিস্টালাইন কোন কোষ। ওকে, উপর ছিল কর্নিয়াজেন কোন কোষ, কর্নিয়াজেন কোষ, নিচে হলে কি বলতো? ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন কোন কোষ, এটা একটু মনে রাখবো। এখন দেখো, তাহলে এই সাইডটা শব্দ আমরা পড়লাম, ক্রিস্টালাইন কোন কোষ। তাহলে ক্রিস্টালাইন কোন কোষ, আর এই পাশে আমাদের কর্নিয়াজেন কোন। হ্যাঁ, ওকে। এখন দেখো এই যে কটা বললাম, মাঝে পড়লাম, এই দেখো সবগুলাকে একটা ঢেকে রাখে একটা আবরণী দ্বারা, সবগুলাকে একটা আবরণ দ্বারা ঢেকে রাখে। এটা কি বলতো? আইরিশ আবরণ, রঞ্জক আবরণ। আইরিশ রঞ্জক আবরণ। আমাদেরও একটা আইরিশ ছিল, দেখলাম না? তো এদের একটা এরকম একটা আবরণ থাকবে, আইরিশ থাকবে অনেকটা কালো রঙের মতো। তা আইরিশ রঞ্জক আবরণ কি বলতো? আমাদের আইরিশ দেখতে অনেকটা কি কালো রঙের, বাদামি রঙের হয়ে থাকে, কালো বাদামি নীল রঙের হয়ে থাকে। আমাদের মোটামুটি কালোই বেশি, ঠিক আছে? ওকে, তাহলে এটা কি? আইরিশ রঞ্জক আবরণ। এটা কি করে আমাদের? এই যে আমাদের এখানে আছে ক্রিস্টালাইন কোন কোষ, এটাকে কি করে? ঢেকে রাখে। ক্রিস্টালাইন কোন কোষকে কি রাখে? ঢেকে রাখে। ক্রিস্টালাইন কোন কোষ কি? কালোটা? এই যে এটা, এই যে এটা কি রঙের? হালকা নীল রঙের না? আচ্ছা, এটা। এখন কথা হলো, এখানে বলি দিই, আমরা গল্পের মতো বলি, দেন আমরা এখন বই পড়বো, ঠিক আছে? কথা হলো, আচ্ছা একটু পরে বলি। তারপর নিচের দিকে আসলাম, নিচের দিকে আসো, দেখো এই যে একটা সেপারেট একটা অংশ আছে না, আবার আগেরটার মতোই না, গাঢ় বেগুনি, মানে বেগুনির মতো, হ্যাঁ সেম আবরণের মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু এটা নাম কিন্তু আবার ওটার মতো সেম না। এটা কি বলতো? রেটিনাল রঞ্জক আবরণ। আগেরটা ছিল কি বলতো? আইরিশ রঞ্জক আবরণ, এটা হলো রেটিনাল রঞ্জক আবরণ। মনে থাকবে? তাহলে একই জিনিসের মতোই দেখতে। আগেরটা ছিল কি? আইরিশ রঞ্জক আবরণ, এটা কি বলতো? রেটিনাল রঞ্জক আবরণ। রেটিনাল কেন বলবো? আমাদের চোখটা খেয়াল করো, আইরিশ ছিল সামনে, রেটিনা ছিল পিছনে। তাহলে মনে করো পিছনের একটা অংশ না, তার মানে তার যে আবরণ থাকবে তাকে কি বলবো? রেটিনা। রেটিনার সাথে অ্যাসোসিয়েটেড হবে, এই জন্য রেটিনাল রঞ্জক আবরণ। এটা মনে রাখতে হবে যে সামনেটা আইরিশ রঞ্জক আবরণ, পিছনটা রেটিনাল রঞ্জক আবরণ। ওকে, তাহলে রেটিনাল রঞ্জক আবরণ কেন? তার কারণ এই যে রেটিনার মতো কোনো একটা জিনিসকে কি করে? আবরণ করে রাখে। তাহলে এই যে ভেতরে কি আছে বলতো? রেটিনুলার কোষ। রেটিনুলার কোষ। তাহলে রেটিনুলার কোষগুলোকে ঢেকে রাখবে কে? রেটিনাল রঞ্জক আবরণ। তাহলে রেটিনুলার কোষকে ঢেকে রাখে রেটিনাল রঞ্জক আবরণ। সহজ হলো করে নিলো? সহজ। এখন দেখো এই যে রেটিনুলার কোষ থেকে এই যে মাঝ বরাবর কোনো কিছু একটা তৈরি হচ্ছে, একটা এই যে একটা কাঠামো, এটাকে বলা হয় র্যাবডোম। কি বলা হয়? কি বলা হয়? র্যাবডোম। তাহলে র্যাবডোমের মধ্যে দিয়ে আলোটা কি হবে? গৃহীত হবে। কি হবে? হ্যাঁ, এই যে আমাদের এর মধ্যে দিয়ে ক্রিস্টালাইন কোন, এর মধ্যে দিয়ে আলোটা আসবে, পাস করবে, কি করবে? হ্যাঁ, ভিতর দিয়ে প্রবেশ করে কোথার মধ্যে দিয়ে গৃহীত হবে? এই যে অপটিক স্নায়ুতে বা ভিত্তিপট্টে গৃহীত হবে আমাদের র্যাবডোমের মধ্যে দিয়ে। ওকে, এটুকু বুঝতে পারছো? তাহলে আলোটা আমাদের কি এই যে কর্নিয়াতে পড়লো, খারাপ পড়তে পারে, আবার তির্যক ভাবেও পড়তে পারে। দেখতেছে নাকি? তাহলে খারাপ পড়তে পারে, আবার তির্যক ভাবে পড়তে পারে। ওকে, তা আলোটা আসলো, আসার পরে প্রবেশ করলো, কোথায় আসবে? ক্রিস্টালাইন কোণে আসলো, এখান থেকে কোথায় যাবে? র্যাবডোমের ভিতর দিয়ে চলে যাবে। তাহলে কথা হলো এই যে পাশের কাঠামোগুলোর দরকার কি?
ওটা ঢেকে থাকে কথা হলো এগুলা শোষিত করতে পারে, কি করতে পারে? শোষিত। হ্যাঁ, মানে এই যে এগুলোতে পাস করতে পারে, এই যে এগুলা দিয়ে। এমন কথা হলো এই যে পাশে একটা পর্দা আছে না, মানে এটা হলো মনে কর সাপোর্টিং সাবস্টেন্স, এগুলা কি বলবো সাপোর্ট দেয়। এখন কথা হলো বা পেশা মেনটেন করে। কথা হলো এই যে বাইরে একটা আবরণ আছে না, এটার কাজ কি? এটার একটু কাজ আছে, সেটা কেমন ধরনের কাজ? এই যে আবরণ আছে না, এটা একটা কাজ আছে, কেমন ধরনের কাজ? এইটা প্রয়োজনে সংকুচিত হতে পারে এবং প্রসারিত হতে পারে। কেমন সংকোচন প্রসারণ? প্রয়োজনে এটা গুটিয়ে যেতে পারে, কি করতে পারে? গুটিয়ে যেতে পারে। আচ্ছা, এই দুইটা আবরণের এই যে মুক্ত প্রান্ত কোনটা? দেখো এইটার মুক্ত প্রান্ত হলো এইটা, এটা এইটার মুক্ত প্রান্ত কি? এই পাশে। তাহলে এই পাশে কিন্তু অ্যাটাচ পার্ট, এই পাশে কি অ্যাটাচ। তাহলে গোটাই গেলে কোন দিকে গুটাবে? এদিকে আসবে ওটা। এই যে গুটিয়ে গুটাকে এদিকে যাবে না, এদিকে যাবে, মানে তখন আর এতখানি থাকবে না। গুটালে কি হবে? এই ছোট্ট এখানে হয়ে যাবে, এইটুকু হয়ে যাবে, তাই না? এটা কি করবে? গুটে এদিকে এদিকে চলে আসবে না, তখন আর এটা এত বড় থাকবে না, কতখানি হয়ে যাবে? এইটা গোটায় মনে করো এইটুকু হয়ে গেল, এই গুটা দেয় কাজ কি বলতেছি। তাহলে এইটুকু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ফাঁকা হয়ে গেল না এখানে, বা আরো গোটায় ছোট হতে পারে, বা পুরো উন্মুক্ত হতে পারে। তাহলে বললাম বিভিন্ন পরিবেশে বিভিন্ন পরিবেশটা কি একটু বলতেছি, বিভিন্ন কারণে কি হতে পারে, বিভিন্ন কারণ না, একটা কারণে প্রয়োজনে কি হতে পারে? গোটায় যেতে পারে, সংকুচিত হতে পারে। আবার প্রয়োজনে কি হবে? প্রসারণ হতে পারে। এখন কথা হলো কেন প্রসারিত হবে, সংকুচিত হবে এবং কোন পরিবেশে সেটা? কথা হলো তাপ এর উপরে, আলোর উপরে, ঠিক আছে? আলোর উপস্থিতিতে। এখন একটা বিষয় বলি, আলো যখন এখানে লম্বভাবে পড়ে, কিভাবে? লম্বভাবে পড়ে, খারাপভাবে পড়ে, তখন আলোটা কিন্তু খারাপভাবে সোজায় আসে, সোজা র্যাবডোমে শোষিত হয়, র্যাবডোমে শোষিত হয়। কিন্তু যখন আলো কি করবে? তির্যকভাবে পড়ে, মেনলি কোটায় বিকেলের সময় এটা হয় আর কি, ঠিক আছে? মনে করো আলো এই যে এভাবে পড়লো, তির্যকভাবে পড়তেছে, ঠিক আছে? তখন কি হয়? আলো কিন্তু এই যে দেখো এই দেয়ালে পড়ে, কি পড়ে? দেয়ালে পড়ে। এখন দেয়ালে পড়ে সমস্যাটা কি? কথা হলো যখন আলো অনেক বেশি থাকে, আলো তখন এই যে পর্দাটা না পুরাটা মন করে ঢেকে রাখে। কাকে ঢেকে রাখে? এই যে এখানে কি ছিল বলো তো, ক্রিস্টালাইন কোন কোষকে। এই যে পুরোটা কি করবে? এটা পুরোটাকে এই আবরণটা কি রাখবে? ঢেকে রাখবে। বুঝতে পারছো? তাহলে যখন আলো অনেক বেশি, মনে করো দুপুরবেলা, তখন কি করবে? এই যে আইরিশ সংযোগ আবরণটা আমাদের এই পুরো কাঠামোটা কি করতেছে? ঢেকে রাখে। তখন কি হয় না বলতো, এই যে তির্যক ভাবে আবর্তিত রশ্মিটা কি হয় না বলতো, এই যে বাইরে যেতে পারে না। বাইরে বলতে অন্য একটা ওমাটি দিয়ে যেতে পারে না, কারণ অসংখ্য ওমাটি গুচ্ছকারে আছে। তাহলে যখন এটা ঢেকে রাখে, তখন এক ওমাটির থেকে অন্য মাটিটাতে কি যেতে পারে, পাশে কিন্তু অন্য একটা ওমাটি দিয়ে আছে, যেতে পারে না, ঠিক আছে? যেতে পারে না, মানে বাধা। তার মানে যেটা তির্যক ভাবে পড়ে সেটা কি করে না বলতো, সেটা আমাদের দর্শনে কোনো সাহায্য করে না, করবে? কারণ সেটা কি হবে? এই যেগুলো শোষিত হয়, এই প্রাচীরে কি হবে? শোষিত। কারণ এটা একটা কালো পর্দা, আইরিশ কি কালো বস্তু কি করে? আলো শোষণ করে, কালো বস্তু আলো শোষণ করে। তাহলে এই পর্দাটা আলো শোষণ করবে। তার মানে যখন অত্যাধিক আলোর মধ্যে শুধুমাত্র এই যে খাড়া রশ্মি দিয়ে দেখতে পারে, লম্বভাবে আবৃত রশ্মি দিয়ে ঘাসফড়িং দেখতে পারে, তির্যক রশ্মি দিয়ে দেখতে পারবে? কারণ তির্যক রশ্মি সবই কি হবে? শোষিত হবে। ওকে, জিনিসটা বুঝতে পারছো? এখন দেখি তাহলে, যে মনে করো মৃদু আলোতে বিকালবেলায়, সন্ধ্যাবেলায়, তখন আলো কম থাকে, তখন কি ঘটে? তখন এই আইরিশ আবরণটা কি হবে? সংকোচন ঘটবে। এটা কি করবে? সংকোচন ঘটবে, এদিকে চলে আসবে। এটা তো শুধু আবরণেরই সংকোচন ঘটবে। হ্যাঁ, আবরণ। তার মানে কি হবে? তখন আবরণ সংকোচন হলে কি ঘটবে? এগুলার থাকবে কি? তাহলে এটুকু মনে করো আমি বাদ দিয়ে দিলাম, তাহলে এই যে এটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে ওই মানে শুধুমাত্র বেগুনটুকু আছে, তাহলে এটুকু কি নাই, ঠিক আছে? এটুকু নাই, আলো বের হয়ে যায়। এখন দেখো তাহলে কি হবে? তার মানে এইটুকু কিন্তু আলো বাধা দেওয়ার মধ্যে কিছু আছে কি? এখন যদি মনে করো কোনো একটা রশ্মি এভাবে তির্যক ভাবে পড়ে, তাহলে এটা বের হয়ে যাবে না, এদিকে আসবে না, আরেকটা চলে যায়। তাহলে অন্য একটা ওমাটিতে চলে আসবে কিনা? অন্য একটা ওমাটিতে চলে গেল, এবং তির্যকটা তো সোজাই যাবে, ওটা সমস্যা নেই। কিন্তু কি হলো এখানে, মানে খাড়াটা সোজাই যাবে, বা তির্যকটাও কি হলো বলো তো, অন্য একটা ওমাটিতে চলে গেল। তো এখানে মেন বিষয়টা কি আগে বলে দেই, মানে তাহলে কিন্তু এই রশ্মিটা কি এখানে শোষিত হলো না, তাহলে শোষিত হয়নি, মানে এর দর্শনের মধ্যে দর্শনে কি করবে? সহায়তা করবে। শোষিত হলো না মানে কি হবে? অন্য মাটিতে যেহেতু তির্যক ভাবেই পড়বে, পড়বে, তার মানে কোনো এক জায়গায় পৌঁছবে নিচে গিয়ে, বুঝছো? তা এটা নিচ দিকে আসতেছে না, কোন একটা নিচে যে ভিত্তি পর্দায় গিয়ে ঠেকবে বা র্যাবডোমে গিয়ে পৌঁছবে,
মনে করি এই পাশেরটা কি নিচে আসলো না আরো, দেখো তো, তাহলে এখানে এসে র্যাবডোমে পৌঁছলো, তখন শোষিত হয়ে গেল। মানে বিষয়টা কি বুঝলাম? তার মানে এখানে হলো কি হলো যে আমাদের ওই যে আইরিশ পর্দায়, আইরিশ রঞ্জক আবরণ পর্দা বা এখানে রেডিকুলার কোষ আমাদের রেটিনাল রঞ্জক আবরণ এইগুলাতে শোষিত হলো না, হচ্ছে শোষিত না, শোষিত হয় না কিন্তু। তার মানে এই তির্যক রশ্মিটা কি করবে, আমাদের দর্শনে সহায়তা করবে, বাট উজ্জ্বল আলোতে তির্যক রশ্মি দর্শনে সহায়তা করে না। শোষিত। তাহলে এখন কথা হলো যে দুইটা কন্ডিশন বললাম, একটা হলো উজ্জ্বল আলো, একটা হলো কি বললাম, মৃদু আলো। মৃদু আলো। তো উজ্জ্বল আলোতে উজ্জ্বল মানে খুবই একটা পরিষ্কার একটা কি হবে, প্রতিবিম্ব তৈরি হবে, এবং এক্ষেত্রে সেপারেট প্রতিবিম্ব তৈরি হয়, কি বলা কি, প্রতিটাই আলাদা আলাদা। হ্যাঁ, প্রতিটা ওমাটি দিয়ে আলাদাভাবে একটা করে কি হবে, প্রতিবিম্ব তৈরি হবে। তার মানে এর রশ্মি তো অন্য জায়গায় গেছে কি, তো এর মধ্যে একটা কি হবে, প্রতিবিম্ব তৈরি হবে। এরকম মনে করো 2000টা ওমাটিডি আছে, 2000টা কি হবে, খণ্ড খণ্ড, 2000টা কি হবে, প্রতিবিম্ব তৈরি হবে। এবং অপটিক সেনারের মাধ্যমে সেটা কি যাবে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাবে এর মধ্যে দিয়ে, পরে ওখানে গিয়ে একটা প্রতিবিম্ব তৈরি করবে, বুঝতে পারছো? এই জন্য একে বলা হয় মোজাইক প্রতিবিম্ব। কি বলা হয়, মোজাইক। মোজাইক বলতে যে ছোট ছোট খুপির মতো, মোজাইক প্রতিবিম্ব, ওই যে মৌসাকের মতো আছে না, ফ্লুইড মোজাইক মডেল করছে। যে ই বলছে না মৌসাকের যে এই খপিটা আছে ছোট ছোট জিনিস না ওরকম। তাহলে অসংখ্য প্রতিবিম্ব মিলে আমাদের কি হলো, একটা প্রতিবিম্ব তৈরি হলো, এটা কেবল মোজাইক প্রতিবিম্ব বলি, মোজাইক প্রতিবিম্ব। ওকে, বুঝতে পারছো এটা? তাহলে এখন মৃদু আলোতে কি হয়, মৃদু আলোতে দেখো আলো একটা থেকে আরেকটা পাস হয়ে যাচ্ছে, তাই না, একটা থেকে আরেকটা যাচ্ছে, পাস হয়ে যাচ্ছে, এই জন্য এখানে আমাদের প্রতিবিম্বটা খুবই ঝাপসা হয়, কি হয়, ঝাপসা। মৃদু আলো দ্বারা দেখতে পাই। হ্যাঁ ঝাপসা হয়, এবং দেখা যায় যে একটা প্রতিবিম্ব তৈরি হয়, কি হয়, সবগুলো মানে মাটি দিয়ে মিলে একটা প্রতিবিম্ব তৈরি করে, যেহেতু একটা থেকে আলো একটা যাচ্ছে, আরেকটা থেকে এটা আসতেছে, এজন্য কি হবে, সবগুলো মিলে কি তৈরি হবে, একটা, এবং প্রতিবিম্বটা কি হবে, তুলনামূলকভাবে ঝাপসা। উজ্জ্বল আলোতে কি হবে, পুরো ক্লিয়ার, কিন্তু মৃদু যখন আলোতে উজ্জ্বল আলোতে ঝাপসা। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবিম্ব তৈরি হবে। না হ্যাঁ, উজ্জ্বল আলোতে প্রতিটাতে প্রতিটা আলাদা আলাদা তৈরি হবে, তাইলে ও মানে সবগুলো তো আবার একটা হবে, ওই যে নিয়ে যাবে সময় স্নায়ুতে যায়, আমাদের একটা যেরকম করবে। উল্টা হয় যায় সোজা করে দেয়। আমরা যেমন দেখো আমরা কি করি, দুই চোখ দিয়ে দূরে দেখি না, কিন্তু আমাদের স্নায়ুতন্ত্র কি করে, একটা করে দেয়, একটা করে দেয়। এদের অনেকগুলো দিয়ে দেখে একটা করবে, বুঝতে পারছো? তাহলে এই হলো ঘটনা এখানে। তাহলে আমাদের যেমন চোখ, আমরা মানুষের দুইটা, আমাদের চোখে সরলকে বলি, ঠিক আছে, সরলকে বলি, আমরা কিন্তু উজ্জ্বল আলো বলি, মৃদু আলো বলি, সব ক্ষেত্রে কি একই ধরনের প্রতিবিম্ব গ্রহণ করতে পারি। কারণ আমাদের কি আছে বলতো, অভিযোজন ক্ষমতা আছে, অভিযোজন ক্ষমতার মাধ্যমে, হ্যাঁ, বড় করার মাধ্যমে করার মাধ্যমে আমরা কি সমান দেখি, এবং আমরা একই রকম প্রতিবিম্ব গ্রহণ করতে পারি। কিন্তু এরা কি করবে, উজ্জ্বল আলো এবং অনুজ্জ্বল আলোতে ভিন্ন ধরনের ধর্মী প্রতিবিম্ব সৃষ্টি হয় আর কি এদের ক্ষেত্রে। ওকে, এই ছিল ওভারঅল পড়া। আমি এখন বইয়ের দিকে যাই, মোটামুটি সব পড়াই হয়েছে, ঠিক আছে, বললাম সব বলা হয়েছে। তাহলে এখন তোমার এইগুলা কিন্তু মুক্ত করতে হবে, পার্টগুলো কি বললাম, আবার একটা পার্টগুলো বলি, কি কি পার্ট আছে, কর্নিয়া আছে, নিচের মধ্যে আছে কর্নিয়া যেন কোষ, যেটা দিয়ে কর্নিয়া তৈরি হবে। তারপরে মাঝে একটা কোণ আছে, এটা ক্রিস্টালাইন কোণ, কোণের নিচের দিকে আবরণের মতো একটা আছে ক্রিস্টালাইন কোণ কোষ, এটা থেকে আমাদের কোণ তৈরি হবে, ঠিক আছে, ক্রিস্টালাইন কোণ কোষ থেকে ক্রিস্টালাইন কোণ তৈরি হয়, বুঝছো? আবার আইরিশ রঞ্জক আবরণী, যেটাকে সবগুলো আবরণ করে রাখে, নিচের দিকে চলে আসলাম, মনে করে এটা রেটিনার মতো কাজ করবে, রেটিনুলার কোষ, এটাকে আবরণ করে রাখবে, যে সেটা হলো রেটিনুলার রঞ্জক আবরণ, এবং মাঝের দিকে একটা ভিত্তি তৈরি হবে, সেটাকে বলা হয় র্যাবডম, যেটা আলো শোষিত হবে। দেন তারপরে এই প্রান্তের দিকে কি তৈরি হবে, এখানে আমাদের এই যে রেটিনুলার কোষগুলো থেকে কি তৈরি হবে, আমাদের এক ধরনের স্নায়ু তৈরি হবে, যেগুলো কোথায় মিলিত হবে, অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু যাবে মস্তিষ্কে, কেন্দ্র স্নায়ুতন্ত্রে। ওকে, সবই পড়া হয়েছে, এখন দেখি আমরা মিলে দেখি। দেখো ওমাটিডিয়াম এক বসনে, ওমাটিডিয়াম এক একটি দর্শন একক হিসাবে কাজ করে। ঘাসফড়িংয়ের দর্শন একক হিসাবে কাজ করে কি বলতো, ওমাটিডিয়াম। সমগ্র পুঞ্জাঙ্কির উপরিভাগ স্বচ্ছ কিউটি কল আবৃত থাকে, ঠিক আছে। পুঞ্জাঙ্কিতে অবস্থিত প্রতিটি ওমাটিডিয়ামের গঠন এবং কার্যপদ্ধতি অভিন্ন ধরনের, মানে কি একই ধরনের, সবগুলার কাজ হলো একই ধরনের। নিচে একটি ওমাটিডিয়ামের গঠন এবং এদের বিভিন্ন অংশের কাজ উল্লেখ করা হলো। কর্নিয়া, যেটা সবচেয়ে বাইরের অংশ, ওমাটিডিয়ামের বাইরের দিকে অবস্থিত বর্ণহীন স্বচ্ছ উত্তল, কি বলতো, উত্তল, এবং 6 কোণা কিউটিকল আবরণী লেন্সের মতো কাজ করে। 6 কোণা কেন, এই দেখো তো এখানে, এই যে 1 কোণা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কয় কোণা, 6 কোণা, ঠিক আছে, এবং লেন্সের মতো কাজ করে। সর্বোচ্চ তখন হ্যাঁ, তারপরে দেখো সবুজ বোঝো না,
অবশ্যই বুঝতে হ্যাঁ সেটাই তুমি করছি হ্যাঁ। তারপরে দেখো যে কর্নিয়া যেন কোষ, তাহলে কর্নিয়া যেখান দিয়ে তৈরি হবে সেটা কি কর্নিয়া যেন কোষ নিচেরটাই। তাহলে এরা কর্নিয়ার নিচের এক জোড়া চাপা এবং পাশাপাশি অবস্থিত কোষ, এদের ক্ষরণ থেকে কি তৈরি হয় কর্নিয়া কর্নিয়া সৃষ্টি হয়। ওকে সহজ মনে হচ্ছে না এখন? তারপর ক্রিস্টালাইন কোন কোষ, তাহলে ক্রিস্টালাইন কোন কোষ মানে কি, এটা যে কোনের সারফেস থাকে, দেখো এটা কর্নিয়া জেন কোষের নিচে ক্রিস্টালাইন কোনকে ঘিরে রাখে, ক্রিস্টালাইন কোনকে ঘিরে রাখে না নিচের দিকে ঘিরে রাখে। অবশ্যই 4টি কোষ, কিন্তু কয়টি কোষ? 4টি কোষ। ওকে, এদের কোষে ক্ষরণ দিয়ে কি হবে ক্রিস্টালাইন কোন তৈরি হবে, বললাম না একটু আগে। ওকে, তার মানে কি বুঝলাম আমরা, এই কর্নিয়া জেন কোন কোষ থেকে ক্ষরণের মাধ্যমে ক্রিস্টালাইন কোষ, এটা থেকে তৈরি হলো কর্নিয়া, আর এটা থেকে তৈরি হলো কোন কোষ, কোন ক্রিস্টালাইন কোন তৈরি হলো। তারপর দেখো ক্রিস্টালাইন কোন, এটি একটি কি বলতো, এটি কোন কোষে পরিবেষ্টিত থাকে, এগুলোর মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি স্বচ্ছ মোচাকৃতির অঙ্গ। কেমন আকৃতির? মোচাকৃতির। কোন কোষ থেকে নিঃসৃত পদার্থে কোন কোষ নিঃসৃত পদার্থে ক্রিস্টালাইন কোন গঠিত হয়, এটা তো আমরা বললামই। এটি প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে ওমাটিডিয়ামে আলো প্রবেশের সাথে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এটা কি হিসেবে কাজ করে বলতো? প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে, এই লাইনটা মনে রাখতে হবে। প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে এবং ওমাটিডিয়ামে আলো প্রবেশে সহায়তা করে। আমাদের লেন্স, তাহলে হ্যাঁ লেন্সের মতন একটা বলতে পারো, লেন্সের মতো কাজ করলে বলতে হবে কর্নিয়া, আবার কর্নিয়া। কিন্তু এখানে প্রতিসরণ লেন্সও করে, প্রতিসরণ সবাই করে, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, আমাদের প্রতিসরণ ঘটবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? মানে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে যদি বলে ডাইরেক্ট, তখন বলবে এটা, ঠিক আছে? বা ওমাটিডিয়ামে আলো প্রবেশ করে কিসের মাধ্যমে? ক্রিস্টালাইন কোষ, এই কোণের মাধ্যমে, মনে রাখবে এটা। তার আইরিশ সংযোগ আবরণী, যেটা বললাম যে এই যে আবরণীটা, ওমাটিডিয়ামে আলো প্রবেশ করে, তো প্রথমে তো কর্নিয়া আসে না, প্রথমে তো কর্নিয়াতে আসে, তারপর এটা দিয়ে ভেতরে প্রবেশ করে আর কি, ভেতরে অংশ মূল কাঠামোতে। তারপর দেখো আইরিশ সংযোগ আবরণী, তাহলে এগুলো কি বলতো, দীর্ঘ রঙিন মানে কালো কণিকা বহনকারী কোষ বা কোন কোষগুলোকে ঘিরে রাখে, তাই না? তীব্র আলোতে কি করবে, এই আবরণগুলো প্রসারিত হয়, যেটা বললাম তীব্র আলোতে কি হবে, প্রসারিত অবস্থায় থাকবে হয়ে কোষগুলো কি করবে, কোন কোষগুলোকে সম্পূর্ণরূপে আবৃত করে রাখে। বাট মৃদু আলোতে কি হবে, সংকুচিত হয়ে আংশিক উন্মুক্ত রাখে। কঠিন না সহজ লাগতেছে? সহজ লাগে। তারপর দেখো রেটিনুলার কোষ, রেটিনুলার কোষ কোনটা, এই যে হালকা সবুজ না, এগুলো হলো কি বলতো রেটিনুলার কোষ। তাহলে এই যে কোন কোষগুলোর নিচে, তাই না, বৃত্তাকারে কতটি 7 থেকে 8টি লম্বা রেটিনুলার কোষ অবস্থিত। এগুলো নিউক্লিয়াস কোষ থেকে নিউক্লিয়াস কোন কোষ সংলগ্ন প্রান্তে অবস্থিত। 7 থেকে 8টি, এখানে আমরা একবারে একটি দেখতেছি। এই যে এর নিউক্লিয়াসগুলো কি হবে, কোন কোষের পাশে অবস্থিত, ঠিক আছে? এটা বলছে আর কি। তাহলে কি বললো, এর নিউক্লিয়াসগুলো, এই যে রেটিনুলার কোষের নিউক্লিয়াসগুলো কোন কোষের দিকে অবস্থান করে, অর্থাৎ উপরের দিকে থাকে আর কি। হ্যাঁ, এসব কোষ একদিকে কোন কোষের সাথে অন্যদিকে কি স্নায়ুতন্ত্রের সাথে সংযোগ থাকে। দেখো এই যে অপর দিকে, এই যে নিচে, এটা কোন কোষ না, এর দিকে থাকবে, আর এটা কি স্নায়ুতন্ত্রের সাথে থাকবে। ওকে এটাই বলছে আর কি। তো এসব কোষের ক্ষরণ থেকে কি তৈরি হয়, র্যাবডোম, যেটা বলছিলাম না। তো এগুলো থেকে কি তৈরি হবে, র্যাবডোম তৈরি। র্যাবডোম কোনটা, এই যে মাঝের কাঠামোটা, ঠিক আছে? এগুলো থেকে এই যে র্যাবডোম তৈরি হবে। ওকে, তাছাড়া এগুলো কি বলতো, আলোক সংবেদীয় বটে। তারপরে র্যাবডোমটা কি, ক্রিস্টালাইন কোণের নিচে অবস্থিত স্বচ্ছ প্রলম্বিত এই অংশটি অনুপ্রস্থভাবে কি থাকে, রেখাঙ্কিত। এই যে দেখো অনুপ্রস্থভাবে কি থাকে, এই যে মানে অনুপ্রস্থভাবে মানে এই যে লম্বা, এটা এই যে এইভাবে অনুপ্রস্থভাবে কি থাকবে, রেখাঙ্কিত থাকে, তাই না? দেখো তো আছে না, র্যাবডোমটা তো ভিত্তিপর্দার সাথে সংযুক্ত হয়নি। ভিত্তিপর্দার সাথে সংযুক্ত না, ওই যে এই ভিত্তিপর্দার সাথে সংযুক্ত কারা বলতো, স্নায়ুগুলো কি বলতো, রেটিনুলার কোষ। তারপরে এটা বলছে আর কি, এর মাধ্যমে আলো কি হয় বলতো, গৃহীত হয়। তাহলে আলো গৃহীত হয় কিসের মাধ্যমে, র্যাবডোমের মাধ্যমে, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, আবার দেখো আমাদের ওমাটিডিয়ার মধ্যে আলো প্রবেশ করে কিসের মাধ্যমে, ক্রিস্টালাইন কোণের মাধ্যমে। এই দুইটা শব্দ মনে রাখতে হবে, ক্রিস্টালাইন কোণের মাধ্যমে প্রবেশ করে, আর এখানে গৃহীত হয় কোথায়, ভিত্তিপর্দায়, র্যাবডোমের মাধ্যমে। এই দুটো মনে রাখতে হবে।
আর এখানে যে আবরণটা সেটা কি বলতো, রেটিনাল রঞ্জক আবরণী আগেরটার মতোই, এটা কি করবে, উজ্জ্বল আলোতে প্রসারিত হবে, মৃদু আলোতে কি হবে, সংকোচন করবে। ওকে, এটাই দেখো। এই পর্দার রঞ্জক পদার্থ আলো তীব্রতার উপর ভিত্তি করে বিভিন্ন দিকে সঞ্চারিত হয়। বুঝতেই পারতেছো কোন দিকে সঞ্চারিত হবে। আগেরটা হ্যাঁ, মানে মৃদু আলোতে কি হবে, সংকুচিত হয়, তার ওই যে অ্যাটাচ পার্টের দিকে কি হবে, সংকুচিত হবে। এটাই তার ভিত্তি পর্দা, বেজাল মেমব্রেন। ওমাটিডিয়াম যে পাতলা পর্দার উপরে অবস্থান করে তাকে কি বলা হবে, ভিত্তি পর্দা বলা হবে। এটি ওমাটিডিয়ামকে কি করবে, ধারণ করে। স্নায়ুতন্ত্র বা নার্ভ ফাইবার, প্রতিটি রেটিনুলার কোষ, কি কোষ, রেটিনুলার কোষ থেকে স্নায়ুতন্ত্র বেরিয়ে অপটিক নার্ভের সাথে কি হবে, যুক্ত হবে। এসব তন্তু ওমাটিডিয়ামের মাধ্যমে গৃহীত প্রতিবিম্ব কি করবে, মস্তিষ্কে প্রেরণ করে। এই যে দেখো, এই যে আমাদের কি রেটিনুলার কোষ থেকে এবার কি তৈরি হলো, এই যে স্নায়ু তৈরি করলো, এগুলো আবার কোথায় যুক্ত হবে, এই যে অনেকগুলো সবগুলো আসে কি তৈরি করবে এখানে, অপটিক নার্ভ, অপটিক নার্ভ তৈরি করবে। ঠিক আছে, এই হলো ঘটনা, বুঝছো? তাহলে গঠন কাঠামো তো সব বুঝলা, এবং শব্দগুলো একটু মুস্ত করতে হবে ধারাবাহিকভাবে, এটাই কথা। এখন দেখো, এই যে আমাদের পার্থক্য, যে পুঞ্জাঙ্ক্ষী এবং সরলাক্ষী, আমাদের চোখগুলা পার্থক্য। তাহলে পুঞ্জাঙ্ক্ষী এবং সরলাক্ষীর মধ্যে পার্থক্যগুলো পড়বা। কি কি আছে বলো তো? আর্থ্রোপড প্রাণীদের মধ্যে অর্থ অবস্থান কোথায়, আর্থ্রোপড প্রাণীদের মাথার পৃষ্ঠ এবং পার্শ্ব দিকে থাকে। আর অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে মাথার সম্মুখভাবে, এবং মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে কি থাকবে, মাথার দুপাশে থাকবে এবং কোটরের মধ্যে থাকে, অক্ষি কোটরে থাকে। গঠনটা কেমন, গোল বা বৃক্ষাকার থাকবে, অসংখ্য ওমাটিডিয়ান একক দিয়ে গঠিত, প্রায় গোল। সরলাক্ষী নিজে একটা কি বলতো, একক। সমস্যা হচ্ছে একক উপাদান কি, যে কি কি পার্টগুলো বললাম এগুলো, এর মধ্যে আমাদের চোখের কি কি পার্ট আছে আমরা জানি। আর এই সাবনটা কি বলতো, অসংখ্য এবং লম্বা, এটি একটি এবং গোল আমরা জানি। স্কেল এবং কোরয়েট অনুভূতি এখানে উপস্থিত থাকে। প্রতিবিম্ব বলতো মৃদু আলো এবং উজ্জ্বল আলোতে কি হবে, ভিন্ন ধরনের, কিন্তু এখানে একই ধরনের। সব কিন্তু বলছেই আগে এগুলো, তাহলে সহজ তো এগুলো নাকি। এগুলো দর্শন কৌশল, এগুলো বলা হয়েছে অলরেডি, বলা হচ্ছে। কি কি আছে দেখো, প্রজননটা দেখাই দিবেন না প্রয়োজন হবে না, বড়। এরপর একদিন শেষ করে দেবো। প্রতিবিম্ব সৃষ্টি করে, কি করে, প্রতিবিম্ব সৃষ্টি করে প্রাণী বস্তুকে অবলোকন করে, তাই তো নাকি। প্রতিবিম্ব সৃষ্টি করার মাধ্যমে আমরা দেখি, বস্তুকে দেখি। ঘাসফড়িং দ্বিবাচর ষষ্ঠভোজী প্রাণী, মানে কি, হ্যাঁ খায়, খাওয়া দাওয়া। তারপরে কি দেখো, দিনে উজ্জ্বল বা তীব্র আলো ও দিনের শেষে স্তিমিত বা মৃদু আলো, দু সময়ে এদের দৃষ্টিশক্তি কি থাকে, কার্যকর থাকে। এজন্য দুটো ভিন্ন কৌশল, দর্শন কৌশল রয়েছে এদের, দুইটা ভিন্ন দর্শন কৌশল আছে। এরা মানুষের চেয়ে স্পষ্টভাবে কোনো চলমান বস্তু দেখতে পারে। আমরা কিন্তু বেশি গতিশীল বা চলমান বস্তু দেখতে পারি না। তো মোটরসাইকেল দিয়ে একটা জোরে স্পিডে যাক, তুমি খেয়ালই করতে পারবে না, বুঝতে পারবে না, তা কাঠামো ভালো করে বুঝতে পারবে না। ঠিক আছে, কিন্তু এরা কি করতে পারে, দেখতে পারে, হ্যাঁ ভালো করে দেখতে পারে। সাধারণ ঘাসফড়িং একটি ওমাটিডিয়াম দিয়ে পূর্ণাঙ্গ বস্তুকে দেখতে পায় না। প্রতিটি ওমাটিডিয়ামে বস্তুর খণ্ডিত প্রতিবিম্ব সৃষ্টি হয়, এবং সকল ওমাটিডিয়ামের সম্মিলিত প্রতিবিম্ব বস্তুটা কি করবে, সম্পূর্ণরূপে দেখতে সাহায্য করে। আমরা জানি, একটু পড়ে আসলাম। সম্পূর্ণভাবে গঠিত প্রতিবিম্বের সংবেদন অপটিক সেনের মাধ্যমে, কিসের মাধ্যমে, অপটিক সেনের বা অপটিক নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছালে ঘাসফড়িংটা দেখতে পায়। এখন আলোর তীব্রতা অনুসারে পুঞ্জাঙ্গিতে দুই ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়। কয় ধরনের, একটা হলো মোজাইক প্রতিবিম্ব যেটা বললাম, আর একটা হলো সুপার পজিশন প্রতিবিম্ব। এখন বলতে পারো সুপার পজিশন তো বেশি উন্নত মনে হয়, তাই না। সুপার একটা কথা আছে না, সুপার পজিশনটা কি, উন্নত হওয়ার কথা না, বাট এটা কি অলদা অনুন্নত। তাহলে একটা হলো মোজাইক, একটা হলো কি সুপার পজিশন। দুইটা তোমাদেরকে বললাম, মৃদুতে যেটা ছিল সুপার। হ্যাঁ, তাহলে উজ্জ্বল আলোতে কি হয় বলতো, মোজাইক। উজ্জ্বল আলোতে কি হবে, একটু আগে যেটা বললাম, প্রতিটা ওমাটিডিয়ামে এককভাবে প্রতিবিম্ব তৈরি হবে, সবগুলা একত্র হয়ে একটা পূর্ণাঙ্গ প্রতিবিম্ব তৈরি করবে, সেটা হলো কি, মোজাইক প্রতিবিম্ব। এটাকে বলা হয় অ্যাপোজিশন প্রতিবিম্ব। কি বলা হয়, এই নামগুলো মনে রাখতে হবে। মোজাইক প্রতিবিম্বের অপর নাম কি, অ্যাপোজিশন প্রতিবিম্ব। ওকে। দিনে উজ্জ্বল বা তীব্র আলোতে, উজ্জ্বল বা তীব্র আলোতে ঘাসফড়িং এর ওমাটিডিয়ামে মোজাইক প্রতিবিম্ব গঠন করে। এতে প্রত্যেক ওমাটিডিয়াম স্বাধীনভাবে কাজ করতে পারে, বুঝছো। উজ্জ্বল আলোতে আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনাল রঞ্জক আবরণী কি করবে বলো তো, অবিচ্ছিন্নভাবে প্রসারিত হয়ে কোয়ার্নিয়াজেন কোষ এবং ক্রিস্টালাইন কোষ
কোষগুলো কি সম্পূর্ণ আবৃত করে রাখে, আবৃত করে রাখে। এটা বুঝতে পারছো তো নাকি? একটু উপরে আসলাম না? প্রসারিত। আচ্ছা, প্রসারণ করে ঢেকে রাখবে, যার মানে কি হবে না, তির্যক ভাবে আবর্তিত রশ্মি কি করবে, বের করে অন্য ওমাটিডিয়ামে যেতে পারবে না, শোষিত হয়ে যাবে। ওকে, ফলে প্রতিটি ওমাটিডিয়াম পরস্পর থেকে কি করে, পৃথক থাকে, পৃথক হয়ে যায়। এই অবস্থায় দর্শনীয় বস্তুর কোনো বিন্দু হতে আগত কেবল লম্বভাবে, কেমন লম্বভাবে আবৃত রশ্মি, আপতিত আলোক রশ্মি ওমাটিডিয়ামে প্রবেশ করে। আমাদের কি দর্শন কৌশলটা আসবে পরীক্ষায়? হ্যাঁ, এই চিত্রও লাগবে তাহলে। হ্যাঁ, গঠনও চাইতে পারে। এবং কর্নিয়া এবং ক্রিস্টালাইন কোণ হয়ে র্যাবডোমে এসে পড়ে, কিন্তু ওই বিন্দু থেকে আগত তির্যক আলোক রশ্মি পার্শ্ববর্তী ওমাটিডিয়ামে কর্নিয়া ভেদ করলেও কি করবে, ওমাটিডিয়ামের কর্নিয়া ভেদ করলেও আইরিশ ও রেটিনাল অবিচ্ছিন্ন আবরণীতে কি হবে, শোষিত হয়, তাই না? আরেকটা তির্যক ভাবে আবৃত হলে কি হবে, শোষিত হবে, কারণ এখানে যে পর্দা দুটো কি আছে, প্রসারিত অবস্থায় আছে, ঢেকে রাখছে। ফলে প্রতিটি ওমাটিডিয়ামে দর্শনীয় বস্তুর ভিন্ন ভিন্ন অংশে পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। সকল ওমাটিডিয়ামের এসব খণ্ডিত প্রতিবিম্ব একত্রিত হয়ে ঘাসপুরাঙ্গের বস্তুটিকে স্পষ্ট দেখতে পায় এবং মোজাইকের মতো বিন্দু বিন্দু করে পুরো প্রতিবিম্বটি গঠিত হয়। এটা কি বলা হবে, মোজাইক প্রতিবিম্ব। এবং একটি একটি করে বহু প্রতিবিম্বের সমন্বয়ে পূর্ণাঙ্গ প্রতিবিম্ব তৈরি করার এ ধরনের প্রতিবিম্ব কি বলা হয়, অ্যাপোজিশন প্রতিবিম্ব। ক্লিয়ার? ওকে, এখন দেখো যে অনুজ্জ্বল বা স্থিমিত আলোতে সুপার পজিশন প্রতিবিম্ব, যেটা বলছি না তখনই বুঝতো তো নাকি, তাকে বলি দিই। সাধারণত বিকেলে, কখন, সন্ধ্যায় বা রাতে, অর্থাৎ অনুজ্জ্বল আলোতে ঘাসপুরিঙ্গের ওমাটিডিয়ামে সুপার পজিশন প্রতিবিম্ব তৈরি হয়। রাতে তো একদম অন্ধকার হয়ে যায়, তখন তো বিকেলে হালকা পাতলা আলো থাকতে পারে বা ছাদের আলো, এরকম অনুজ্জ্বল বা স্থিমিত আলোতে, অনুজ্জ্বল বা স্থিমিত আলোতে ওমাটিডিয়ামের আইরিশ রঞ্জক আবরণী কর্ণের দিকে এবং রেটিনাল রঞ্জক আবরণী ভিত্তি পর্দার দিকে সংকুচিত হয়ে যায়। কোনটা কোন দিকে সংকুচিত হয় এটা মনে রাখতে বুঝতে হবে, একটু বুঝতো তো নাকি? ফলে পুরো ওমাটিডিয়াম অর্থাৎ ক্রিস্টালাইন কোণ ও র্যাবডোম অনাবৃত হয়ে যায়। এ সময় দর্শন বস্তু হতে সরাসরি আসে আলোক রশ্মি সোজারশ্মি কর্নিয়া ক্রিস্টালাইন কোণ কোষ হয়ে র্যাবডোমে পৌঁছায়। আবার দর্শন বস্তু থেকে তির্যকভাবে যেগুলো আসে সেগুলো কি করবে, আলোক রশ্মি একটি ওমাটিডিয়ামের কর্নিয়ার মাধ্যমে প্রবেশ করে পাশের ওমাটিডিয়ামের র্যাবডোমে এসে পড়ে, তাই না? তাহলে একজনের মধ্যে পড়লো কিন্তু র্যাবডোমে গেল অন্যজনের, ঠিক আছে? হ্যাঁ, রঞ্জক আবরণী দুটির বাধা না থাকায় আলোক রশ্মির এক ধরনের চলাচল সম্ভব হয়, ফলে একটি ওমাটিডিয়ামে একাধিক দিক থেকে আসা আলোক রশ্মি দিয়ে একের উপর আরেকটি এভাবে একাধিক প্রতিবিম্ব পড়ে। ফলে সম্পূর্ণ বস্তুটি একটি অস্পষ্ট ঝাপসা প্রতিবিম্ব তৈরি হয়, যেটা বললাম আগে। আমাদের এককভাবে প্রতিটা ওমাটিডিয়ামে এককভাবে ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব তৈরি হয়েছে, সবগুলো একত্র হয়ে একটা, এখানে কি হচ্ছে বলো তো, সবগুলো মিলে একটা অস্পষ্ট ঝাপসা প্রতিবিম্ব তৈরি হয়। দেখো, একটির উপর আরেকটি প্রতিবিম্ব পড়ার ফলে প্রতিবিম্ব সৃষ্টি হয়, এই ধরনের প্রতিবিম্ব কি বলা হয়, সুপার পজিশন প্রতিবিম্ব বলা হয় থাকে। তো এই দুইটা বিষয় সম্পর্কে একটু জানতে হবে, কোনটা কিভাবে তৈরি হলো লিখতে হবে, একটু পড়বা হল করে একবার, তাহলে যাতে লিখতে পারো আর কি, ঠিক আছে? ওকে, এখন দেখো যে মোজাইক প্রতিবিম্ব আর সুপার পজিশন প্রতিবিম্বের মধ্যে পার্থক্য দেওয়া আছে, তুলনীয় বিষয়গুলো। হ্যাঁ, এটা তীব্র এবং উজ্জ্বল আলোতে প্রতিবিম্ব গঠিত হয়, আর মৃদু এবং স্থিমিত আলোতে গঠিত হয়। রঞ্জক আবরণী কি হবে, রেটিনাল বা আইরিশ রঞ্জক আবরণী প্রসারিত হবে, এটা কি হবে, সংকুচিত থাকবে। আলোক রশ্মি কি করবে, কেবলমাত্র লম্বভাবে আবৃত রশ্মি, এটা কি লম্ব এবং তির্যক উভয় ধরনের রশ্মিতে হবে। প্রতিবিম্বের ধরন কি হবে, ভিন্ন ভিন্ন অংশে, এটা কি হবে, বস্তুর সম্পূর্ণ অংশ অস্পষ্ট সামগ্রিক এবং ঝাপসা প্রতিবিম্ব। সহজ ছিল না? তাহলে তোমাদের এখন কাজ কি হবে, কাজ হলো মোটামুটি এই যে পার্টটা মুক্ত করা এবং আর্ট করবা, পরীক্ষার আর্ট আসে, চিত্রটা আসে, বুঝছো? না ওগুলো আসবে না, এই যে এটা, এই চিত্রটা আমাদের তোমাদের একটু চিত্রটা আর্ট করে দেখাবে। দর্শন কৌশল শুধু আমরা লিখে দেবো চিত্র। হ্যাঁ, দর্শন কৌশলটা ওই যে দুই ধরনের, মোজাইক এবং অ্যাপোজিশন, মানে এই সুপার পজিশন, এই দুইটা কৌশল সম্পর্কে কিভাবে হয় এটা তোমাদের জানতে হবে। আর এখানে তোমাদের এই চিত্রটা জানতে হবে এবং প্রতিটা পার্ট লিখতে হবে, মুক্ত থাকতে হবে, তাহলে শেষ পড়া। ওকে, এইগুলোই তাহলে পড়া, পরবর্তী আমরা বাকিটিকে শেষ করে দিব।